একাইটিটুকু পর্যায়ে গতদিন আমি পড়াইছি, আর একবার শুধু সাথে বলবো এখন কি কন্ডিশন নেওয়া একাইটিটুকু পর্যায়ে নিয়ে কথা বলতেছিলাম। আমি এখানে একবার সাজিয়ে বলতেছি, দেখো এই প্যাকাইটির উপপর্যায়ে প্রত্যেকটা ক্রোমোজোম অর্থাৎ প্রত্যেকটা বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটা ক্রোমাটিডে বিভক্ত হবে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার একটাই থাকবে আর ক্রোমাটিড হবে কয়টা? দুইটা। তাহলে বাইভ্যালেন্টে মোট ক্রোমোজোম আছে কয়টা বলেন তো? একটা বাইভ্যালেন্টে চারটা। হ্যাঁ, আমি আবার বলছি, তাহলে আমরা বললাম যে প্যাকাইটিন উপপর্যায়ে বাইভ্যালেন্ট, এখানে দুটো মিলে কি বাইভ্যালেন্ট একটা বলতো? বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটা ক্রোমাটিডে বিভক্ত হবে। সেন্ট্রোমিয়ার থাকবে একটাই, ক্রোমাটিড হবে দুটা। যার কারণে প্রত্যেকটা বাইভ্যালেন্টে দুটা সেন্ট্রোমিয়ার আর চারটা ক্রোমাটিড থাকবে না। এই অবস্থায় এই সাদা ক্রোমাটিড দুটা, এটা রেটে নিয়ে একটা ক্রোমাটিড, এটা রেটে নিয়ে একটা ক্রোমাটিড। সাদা ক্রোমাটিড দুটা কি একই ক্রোমোজোম থেকে জন্ম, তাই এই ক্রোমাটিড দুটাকে পরস্পরের সাপেক্ষে সিস্টার ক্রোমাটিড বলে। কালাটাও তেমনি একই ক্রোমোজোম থেকে জন্ম, তাই কালার সাপেক্ষে কালাটা সিস্টার ক্রোমাটিড। কিন্তু সাদার সাপেক্ষে কালাটা এটা নন সিস্টার। আমরা সংজ্ঞাটা এভাবে বলি, একই ক্রোমোজোমের দুটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড আর ভিন্ন ক্রোমোজোমের দুটা ক্রোমাটিডকে নন-সিস্টার ক্রোমাটিড বলে। এই ধাপে এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইমের প্রভাবে, এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইমের প্রভাবে এই দুটা, অর্থাৎ এখানে লক্ষ্য করতে দুটা নন-সিস্টার ক্রোমাটিড পাশাপাশি পিটবাজি দিয়ে অবস্থান করছে, পিরিদি করতেছে তারা। পিটবাজি দিয়ে আসে না? সিস্টার না নন সিস্টার? কালাটার সাপেক্ষে ধরাটা তো নন সিস্টার, তাহলে একটা ধরা একটা কালা পিটবাজি দিয়ে পিরিদি করতেছে। তাহলে আমরা বলবো এই পর্যায়ে দুটা নন সিস্টার ক্রোমাটিড পাশাপাশি অবস্থান করে এবং এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে দুটি নন সিস্টার ক্রোমাটিড নির্দিষ্ট স্থানে ভেঙে যায়, ভেঙে গেছে। এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইমের প্রভাবে কি করে তারা নির্দিষ্ট স্থানে কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর এই ভেঙে যাওয়ার টুকরা খন্ড দুটা নিজেদের মধ্যে স্থান বিনিময় করে। দেখো ধলাটা কালার মাথা গেল, কালাটা ধলার মাথা আসলো, এখানেও তাই হবে। এই যে যখন এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইমের প্রভাবে নির্দিষ্ট জায়গায় ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর তারা কি স্থান বিনিময় করলো না? স্থান বিনিময় করতে একটার মাথা তার একটা যুক্ত হবে, যুক্ত করতে সাহায্য করে লাইগেজ নামক এনজাইম। কোন এনজাইম? লাইগেজ নামক এনজাইম যুক্ত করে দেয়। যখন যুক্ত হয়, যুক্ত হওয়ার পরেও এই দুটা ক্রোমাটিড পরস্পরের সাথে এইরকম অনেকটা এক্স আকৃতির কাঠামো গঠন করে। দেখো তো অনেকটাই করছে না? এই এক্স আকৃতির এই অংশটাকে কায়াজমা বলে। কি বলে? কায়াজমা। আর এই কায়াজমা অংশে খণ্ডিত অংশ দুটার মধ্যে তো স্থান বিনিময় হয়েছে। স্থান বিনিময় হওয়ার প্রক্রিয়াটাকে ক্রসিং ওভার বলে। কি বলা হয়? ক্রসিং ওভার। ওকে, আমার প্যাকেটিং শেষ, আমি সাজাচ্ছি। আমরা বলবো যে প্যাকেটের উপপর্যায়ে ক্রোমোজোম থেকে ক্রোমোজোম আর ক্রোমাটিড পার্থক্যটা বলতে আবার বলো। ক্রোমোজোম আর ক্রোমাটিড উল্টোটা। ক্রোমাটিড বাবা, সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিডকে ক্রোমোজোম বলে, আর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত সূত্রাকার অংশগুলোকে ক্রোমাটিড বলে। সেটা একবার প্যাকেটিড রেডি থাকতে একজন বলার জন্য। প্যাকেটিড উপপর্যায়ে ক্রোমোজোম থেকে পানি অপসারিত হয়, ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়, রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা আরো বেড়ে যায়। এটা কিন্তু লিপস্টিক কথা, প্রথমটা সব থাকবে। এই উপপর্যায়ে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার ব্যতীত কয়টা? দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়, যার ফলে প্রত্যেকটা বাইভ্যালেন্টের দুটি সেন্ট্রোমিয়ার আর কয়টা ক্রোমাটিড? চারটা ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাড বলে। মনো, ডাই, ট্রাই, টেট্রা। টেট্রা থেকে টেট্রাড, টেট্রাড বলে। একই ক্রোমোজোমে দুটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড
আর ভিন্ন ক্রোমোজোমের দুটা ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলে। এর উপপর্যায়ে দুটা নন সিস্টার ক্রোমাটিড এর পাশাপাশি অবস্থান করে এবং অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে তারা নির্দিষ্ট স্থানে ভেঙে যায় এবং এই খণ্ডিত অংশ দুটি লাইগেজ এনজাইমের প্রভাবে একে অপরের সাথে যুক্ত হয়। আসলে বদল হয়, তারা নিজেরাই লাইগেজ শুধু কি করে দেয়, যুক্ত হয়ে যায়। এই অবস্থায় সেখানে একটি এক্স আকৃতির কাঠামো গঠন করে, যাকে কায়াজমা বলে। পারবো না? আর এই কায়াজমা অংশে খণ্ডিত অংশদ্বয়ের বিনিময় প্রক্রিয়াটাকে পারবো? বিনিময় হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ক্রসিং ওভার। আর যে এক্স আকৃতির কাঠামোটা তৈরি হয় সেটাকে বলে কায়াজমা। এই উপপর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার আবরণী তখনও দেখা যায়। হ্যাঁ, ক্রোমোজোমের অংশের বিনিময়। এই বলতে পারবি কেউ? বল। প্যাকেটিং নামক হচ্ছে ধাপে পানির ক্রোমোজোম থেকে পানির বিয়োজন ঘটে। এর ফলে হচ্ছে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়, রঞ্জন পদার্থ ধারণ ক্ষমতা বেড়ে যায়। এরপর যায় বাইফ্যালেন্টের হচ্ছে সিনোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। ফলে প্রতিটি বাইফ্যালেন্টে দুটি সিনোমিয়ার এবং 4টি ক্রোমাটিড লক্ষ্য করা যায়। একই অবস্থায় এদেরকে হচ্ছে কি বলে? বলে। একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিডকে হচ্ছে সিস্টার ক্রোমোজোম এবং হচ্ছে একই ক্রোমোজোমের হচ্ছে দুটি ভিন্ন ক্রোমোজোমের হচ্ছে দুটি ক্রোমাটিডকে সিস্টার নন সিস্টার ক্রোমাটিড বলে। তাহলে ভাষাটা দেখ, একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে আর ভিন্ন ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলে। তারপরে এই দশায় হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় পাশাপাশি অবস্থান করে এবং অ্যান্ডোনিউক্লিয়াস নামক এনজাইমের প্রভাবে নির্দিষ্ট স্থানে কেটে যায়। অতঃপর এই মানে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় হচ্ছে খণ্ডিত অংশগুলো হচ্ছে নিজেদের অবস্থান পরিবর্তন করে এবং লাইগেজ নামক এনজাইমের প্রভাবে অপর ক্রোমাটিডের সাথে হচ্ছে যুক্ত হয়। এই অবস্থায় একে মানে এক্স আকৃতির মনে হয়। এই অবস্থাকে হচ্ছে অথবা ক্রসিং ওভার বলে। এই ক্রোমোজোমের এই অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। এই অবস্থায় যে এক্স আকৃতির কাঠামো সৃষ্টি করে একে হচ্ছে কায়াজমা বলে। এই উপপর্যায়ে নিউক্লিওলাস নিউক্লিয়ার আবরণী তখনও স্পষ্ট দেখা যায়। পারবো না? কি বল, কার অভিযোগ আছে? হ্যাঁ, আমি গতদিনও বলেছি, আজকে তারপরে উঠে টানলাম। আচ্ছা, সব মিলে আসতেছে না কেন? মাথা কি ভাইরাস ঢুকলো নাকি? হ্যাঁ, গেছিল একটা কাজে, বাংলা প্রাইভেট ছিল। আচ্ছা, আমরা পরে আলোচনা যাচ্ছি। আমরা এখন ডিপ্লোটিভ। আচ্ছা বাবা, এই যে আমরা এখান থেকে দেখি একবারে কয়টা বোঝায়? কিভাবে আসবে? কিছু হয়তো বা চিত্র থাকবে অথবা কিছু বৈশিষ্ট্য তুলে ধরবে। সেই বৈশিষ্ট্য দেখে আমাকে বুঝতে হবে যে এটা কোন ধাপের কথা বলছে, সে অনুযায়ী ব্যাখ্যাটা না গতে। হ্যাঁ, এগুলো সাধারণত গতে আসে চিত্র সব। রেডি? আমরা ডিপ্লোটিভ, তাহলে লেপ্টোটিভ গেল, জাইগোটিভ গেল, প্যাকাটিভ গেল। এই চিত্রই দেব অবশ্যই। কায়াজমা তো মানে পরিবর্তনের চিত্র। হ্যাঁ, তোরা এইভাবে দেখিয়ে দিবি একবার, তারপর এখানে দেখিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, ও না ওখানে তো দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাওয়া দেখা দেওয়া নাই, এখানে কাছে। হ্যাঁ, অথবা তোরা একবার বিনিময় না হয় খালি বিনিময়ের কথা বলবি। আসসালামু আলাইকুম। সজীব বলছিলাম। হ্যাঁ, সজীব বলছিলাম, বায়োলজি। ভাই ভালো আছে? আচ্ছা, স্বপ্নকে আমি 2 দিন থেকে প্রাইভেটে পাচ্ছি না, কিন্তু 2 দিন থেকে আসে না। গতদিনও আসেনি, আজকে আমি দেখতে আসেনি। হ্যাঁ, আমি এখনই পড়াচ্ছি। ওখানে কয়েকটা খালি গালে না গালে সাইজ হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা প্যাকেটিং শেষ করলাম। এখন ডিপ্লোটিভ বা এই যে দেখ না, স্বার্থ আছে বুঝি না, বাড়ি করে নিয়ে গেছে মধু শেষ, এখন তার একদম কিছু কথা একবারই হয়, বারবার বলা যায় না। বিষয়টা হচ্ছে কাছে টেনে নিয়েছিল,
আকর্ষণ বলের কারণে না, আর আকর্ষণের কারণে কাছে আসার প্রক্রিয়াটাকে আমরা কি বলছিলাম? সিনাপসিস। কাছে টেনে নিচ্ছে, মধু ফুরিয়ে গেছে, কেন অংশের বিনিময়ে যে হচ্ছে, বলে তোমাকে নিয়ে আর সংসার করবে। সো এদের মধ্যে যেহেতু স্বার্থ হাসিল হয়ে গেল, ক্রসিং ওভার হয়ে গেল, তখন এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলোর মধ্যে আকর্ষণ বল কমতে থাকবে, বিরোধী কমতে থাকবে, ভালোবাসা কমতে থাকবে, বরং বিকর্ষণ বল তৈরি হবে। আচ্ছা বল না বাবা, আগে সবচেয়ে আমি কিন্তু বলেছিলাম আবার বল, হ্যাঁ কাজমা একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে। এক প্রান্ত হলে একটা, দুই প্রান্ত থাকলে দুটা। কাজমা একই সাথে দুটো হতে পারে অথবা একটা হতে পারে, কি বলি তুই? আচ্ছা তাহলে দেখ, সব আকর্ষণ তো আকর্ষণ করার সময় আমার কথা তো বই যতক্ষণ খুঁজবি আমার কথা শোন, আকর্ষণ যে কোনো জায়গায় হতে পারে। সবচেয়ে বেশি সেন্ট্রোমিয়ারে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল জানিস, ওই বেশি ভালোবাসা দিয়েছে, ওই এখন জোরে ধাক্কা না। বিকর্ষণ যে কোনো স্থান থেকে হতে পারে, তবে সেন্ট্রোমিয়ারই সবচেয়ে বেশি বিকর্ষণ বল কাজ করে। যদি সেন্ট্রোমিয়ারে বেশি বিকর্ষণ বল কাজ করে, তাহলে এই সেন্ট্রোমিয়ার দুটো কাছাকাছি একবারে দূরে সরে যাবে, তখন এরা দূরে সরে যেতে থাকবে, দূরে সরে যেতে থাকবে। কিন্তু দেখ মানে কারো দূরে সরে যাচ্ছে না, দূরে সরে যাচ্ছে, চাপা চাইলে হবে কি প্রীতি রেস্টির কাগজ আছে, দুই জায়গায় কি কাজমা আছে না, কাজমা সে বাধা পাবে। বা আবার দেখ এরা দুই দিক থেকে সরে যেতে চাচ্ছে, কিন্তু দুই পাশে কাজমা কি বাধা পাবে না, আর বাধা পাওয়ার কারণে দুই কাজমার মাঝখানে একটা লুপ তৈরি হবে। দাঁড়া হ্যাঁ এই দেখ তো, আর এটি ধরে দেখ তো, এই দুই পাশে যদি কাজমা আরো আরো এদিকে যদি দুই পাশে কাজমা হয়, মাঝখানে যদি সেন্ট্রোমিয়ার হয়, তাহলে সেন্ট্রোমিয়ার যদি এই সেন্ট্রোমিয়ার যদি দুই দিকে দুই পাশে যদি যাইতে থাকে, দুই কাজমার মাঝখানে এরকম লুপ তৈরি হবে না, এই লুপ তৈরি হবে। এভাবে যাচ্ছে যাচ্ছে, যদি জোরে টানে এই কাজমা আস্তে আস্তে দিক সরে যাবে কিনা, এটাও কিন্তু সরে আসবে না, কারণ কাজমা গুলো দুই প্রান্তের দিকে সরে যেতে থাকবে। আর কাজমার দুই প্রান্তের দিকে সরে যাওয়ার প্রক্রিয়াকে প্রান্তীয়করণ বলে। কি বলা হয়? প্রান্তীয়করণ। কি কিন্তু শাস্তিটা কামিশাকে আমরা আবার প্রথম থেকে বলছি, বলবো আবার। ডিপ্লয়েড উপপর্যায় বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ বল কমে গিয়ে বিকর্ষণ বল হতে থাকে। এই বিকর্ষণ যে কোনো স্থানই হতে পারে, তবে সেন্ট্রোমিয়ারই প্রথম এবং সবচেয়ে বেশি বিকর্ষণ সৃষ্টি হয়। কথা কি বলছেন? যার কারণে বাইভ্যালেন্ট ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো পরস্পরের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। এতে কিন্তু উভয় পাশের কাজমায় কি হয়? কাজমায় বাধা পাওয়ার কারণে দুই কাজমার মাঝখানে একটা কি তৈরি হবে? লুপ তৈরি হবে। এটুকু বুঝছিস? বলতে কি একজন কাজ সাহস আছে? বল একজন না প্রক্রিয়ায় সাদুল্য বুদ্ধি দেওয়া মাঝে বিকর্ষণ সৃষ্টি হয়, বিভিন্ন জায়গা থেকে হতে পারে, কিন্তু এদের মধ্যবর্তী সেন্ট্রোমিয়ারগুলোর মধ্যে বিকর্ষণ বল সৃষ্টি হয়। ফলে বিকর্ষণ সৃষ্টি হয় এবং এদের দুই প্রান্তে অবস্থিত বিকর্ষণ কি বলছে? সেন্ট্রোমিয়ারই প্রথম বিকর্ষণ এবং এদের দুই, যার কারণে বাইভ্যালেন্ট সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের কাছ থেকে থাকে, কিন্তু তা দুই প্রান্তে থাকা কাজমাতে বাধাপ্রাপ্ত হয়, ফলে এদের মাঝে লুপের সৃষ্টি হয়। হ্যাঁ হচ্ছে। আরেকজন বল, এইটুকু আরেকজন চাচ্ছে, আমি এখনই বুঝতে হয়ে যাবে। আরেকজন বল। ডিপ্লয়েড উপপর্যায়ে বাইভ্যালেন্টে থাকা দুটি ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ শুরু হয়। এই আকর্ষণ বল প্রথম সেন্ট্রোমিয়ারে এবং বিকর্ষণ বল সেন্ট্রোমিয়ারে সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি থাকে। আর যার কারণে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো উভয় প্রান্তে সরে যেতে থাকে, যার কারণে ক্রোমোজোম নাম বলে সেন্ট্রোমিয়ার দুটো বলি পরস্পরের কাছ থেকে দূরে সরে যায়, কাজমাতে বাধা হয়, যার ফলে এদের মাঝখানে একটা লুপের সৃষ্টি হয়। তাই না? বলবো কি এই সময় উভয় পাশের কাজমা দুই প্রান্তের দিকে সরে যেতে থাকে, যাবে না, আস্তে আস্তে মাঝখানে টানতে সরে যেতে থাকবে। এখানে বলবো এই সময় উভয় পাশের কাজমা
দুই প্রান্তের দিকে কি হতে থাকে, সরে যেতে থাকে, যাকে কি বলে প্রান্তীয়করণ বলে। কি বলে? প্রান্তীয়করণ। এমনি আকস্মিক প্রান্তীয়করণ হচ্ছে যখন একবার টানতে জোরে টানতেছে তখন এটা সরে যাচ্ছে, এটা সরে যাচ্ছে, তখন প্রান্তীয়করণ হচ্ছে। আর এই প্রান্তীয়করণের সময় যদি এমন হয় বা যে মনে কর কাজমা একটা তৈরি, আমার দিকে না দেখাতো, মনে কর ওই বসু, মনে কর এটা একটা কাজমা, আমার বডি একটা কাজমা, দুই কাজমা সেন্টিমিটার হলো 20 দুকেন। এই কাজ সেন্টিমিটার যখন দূরে সরে যাচ্ছে কাজমা এরকম বেঁকে যাবে না, আর বেঁকে যাওয়ার কারণে কাজমা অংশে যদি দুই উভয় পাশে কাজমা থাকে এই কাজমা অংশে সর্বোচ্চ 90 ডিগ্রি কোণ তৈরি হবে। বুঝিস নাই? সেন্টিমিটার এদিকে কাঁদতেছে, এদিকে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে এটি বেঁকে যাবে না, কাজমায় এই পাশে কাজমা বেঁকে যাবে, তাহলে কাজমায় কত ডিগ্রি কোণ তৈরি হবে? 90 ডিগ্রি, সর্বোচ্চ 90 ডিগ্রি কোণ। কখন হবে? যদি উভয় পাশে কাজমা থাকে। বা যদি এক পাশে কাজমা হয় এক মাথা খুলে যাবে, একবারে সরল কোণ তৈরি হবে 180 ডিগ্রি। কথা কি বুঝতে পারছেন? আর এর উপপর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার আবরণী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, তা হতে পারে, আমরা কিছু 90 ডিগ্রি আমাকে আরেকবার বললে পারবো এবং ধরবো একজনকে আমি নিজে থেকে, বা সবাই রেডি হ প্লিজ। এবং এগুলো পরীক্ষা আসে, আমি তোমাদের সলিউশন করাবো প্রশ্নগুলো যখন অধ্যায় শেষে, তখন দেখি খেলা কতবার আছে। আমি সাজে বলছি কোন উপপর্যায়ে? ডিপ্লোটিন। একে আমি বলবো ডিপ্লোটিন উপপর্যায়ে ক্রোমোজোম থেকে পানি অপসারিত হয়। কমন ডায়লগ, ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়, রঞ্জক পদার্থ ধারণ আরো বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সব চলতে থাকে প্রোফেজে। এই সময় বাইভ্যালেন্ট এর ক্রোমোজোম গুলোর মধ্যে আকর্ষণ বল কমতে থাকে এবং বিকর্ষণ বল শুরু হয় বা বেড়ে যায়। আর এই বিকর্ষণ যে কোনো স্থানে হতে পারে, তবে সেন্ট্রোমিয়ারই সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি বিকর্ষণ বল কাজ করে। বলেন, আমরা কি বুঝতে পারছি? যার কারণে বাইভ্যালেন্ট এর সেন্ট্রোমিয়ার দুটি পারস্পরিক কাছ থেকে দূরে সরে যেতে থাকে, কিন্তু কোথায় বাধা পায়? কাজমা। বলবো এতে করে বাইভ্যালেন্ট ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পারস্পরিক কাছ থেকে দূরে সরে যেতে থাকে, কিন্তু কাজমা অংশে বাধা পায়। এতে করে দুই কাজমার মাঝখানে একটি লুপের সৃষ্টি হয়। পারবো না? না, বলবো যে কাজমার বিকর্ষণের কারণে, দুটো কাজমা বলে, সেন্ট্রোমিয়ারের বিকর্ষণের কারণে কাজমা দুটি পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন বা দুই প্রান্তের দিকে সরে যেতে থাকে। এই প্রক্রিয়াকে প্রান্তীয়করণ বলে। এই সময় কাজমার মাঝখানে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। এই উপপর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে থাকে। বলেন, শুরু কর বাবা, শুরু কর। ডিপ্লোটিন হচ্ছে প্রোফেজ চতুর্থ উপপর্যায়ে। এই উপপর্যায়ে ক্রোমোজোমে ক্রমাগত পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকে। এই ডিপ্লোটিন দশায় বাইভ্যালেন্টের মধ্যবর্তী ক্রোমোজোমের আকর্ষণ বল কমে বিকর্ষণ বল বৃদ্ধি পেতে থাকে। সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি বিকর্ষণ বল সৃষ্টি হয় সেন্ট্রোমিয়ারে। এরপর সেন্ট্রোমিয়ার দ্বয় পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে, কিন্তু কায়াজমার কারণে দূরে সরে যাওয়াটা তখন সম্ভব হয় না, বরং কায়াজমা প্রান্তে সরে যেতে থাকে এবং দুই কায়াজমার মাঝখানে লুপের সৃষ্টি হয়। আগে ওটা পরে বলবি, আগে বল লুপের সৃষ্টি হয়। লুপের সৃষ্টি হয়, দূরে সরে গেল। এই প্রক্রিয়াটাকে বলা হবে প্রান্তীয়করণ। তো এই সময় কায়াজমা দুটি পরস্পরের সাথে, মানে যদি দুইটি কায়াজমা থাকে তখন 90 ডিগ্রি কোণের সৃষ্টি হয়, আর যদি একটি কায়াজমা থাকে তখন 180 ডিগ্রি কোণের সৃষ্টি হয়। এই উপপর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি করতে থাকে। লক্ষ্য করি বাবা, আমরা লাস্ট আরেকটা ধাপ আছে। বল, তোদের কি ডিপ্লোটিন নিয়ে কোনো অভিযোগ আছে? লাস্ট একটা ধাপ, ডায়াগনোসিস হলে মিউসিস এক শেষ, আসল জিনিসটা শেষ। তাই না কথাটা? আসলে মিউসিস এক প্রোফেজ এক শেষ। হ্যাঁ, লক্ষ্য করি কোনটা বলতেছি স্যার? না না, তোরা কি আদৌ বুঝিস নাই? মিউসিস এক পর্যায় ছিল 4টা, আর প্রোফেজ একের 4 নম্বর পর্যায়ে আমরা শেষ করলাম। 5 নম্বরে আসতেছে। এই 5 নম্বর থেকে ডায়াগনোসিস। লক্ষ্য কর বাবা, ঘটনা ছিল এমন,
হ্যাঁ, লক্ষ্য কর, দেখো লুপে তৈরি হয়েছে তো, তাই না বাবা? এর পাশেও বাবা এরকম কি অনেকগুলো কি থাকবে না? একটা ডিপ্লেট কোষে কতগুলো বাইভ্যালেন্ট হবে এভাবে? 23টা বাইভ্যালেন্ট। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকলে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট। ডিপ্লয়েড কোষে হ্যাপ্লয়েড সংখ্যক বাইভ্যালেন্ট। হ্যাঁ, ওটাই তো। অর্ধেক সংখ্যক। অর্ধেক সংখ্যক। লক্ষ্য কর, এই ডায়াগনোসিস উপপর্যায়ে প্রথমে যে কথাটা বলবো যে বিকর্ষণ বল তো তখনও চলতেই থাকে, প্রান্তিকরণ তখনও চলতেই থাকে। কথা কি শুনছে? একবারে প্লাজমা দুই প্রান্তের কাছাকাছি চলে আসবে, বাট মুক্ত হয়েছে সেটা কিন্তু আমি বলিনি। বলছি কি বলুন, প্রান্তীয়করণ তখনও চলতে আছে। এই সময় দেখো এই যে এগুলা কি ক্রোমাটিডের দুটো ক্রোমাটিডের মাঝখানে গ্যাপ না? এই গ্যাপগুলোর মাঝখানে এই ধাপে আসিয়া এরকম গ্যাপগুলোর মাঝখানে কতগুলো ধাত্র জমা হয়, ম্যাট্রিক্স জমা হয়। যদি ম্যাট্রিক্স জমা হয় তাহলে এটা যে দুটো ক্রোমাটিডে বিভক্ত তাকে আর বোঝা যাবে না। ওটা মোটকা হয়ে গেছে বেশি, সেটা মনে হবে। আলু কি খালি মোটকা হচ্ছে? দুই ক্রোমাটিডের মাঝখানে ধাত্র জমা হবে, ম্যাট্রিক্স জমা হবে, যার কারণে ক্রোমাটিডটাকে আর আলাদা দেখা যাবে না। ম্যাট্রিক্স কি বর্ণযুক্ত নেই? ম্যাট্রিক্স বর্ণযুক্ত মানে রঙিন? না না না, রঙিন না, জাস্ট ধাত্র কিছু জমা হবে। ক্রোমোজোম তো হচ্ছে না, সেদিক দিয়ে নয়, আমি বলছি ওটা তো আলো মানে রঞ্জকতা তো আছে, কথা বোঝা যাবে আসলে, কিন্তু তার মাঝখানে যে গ্যাপ আছে, ক্রোমাটিড যে বিভক্ত হয়ে গেছে সেটা কি বোঝা যাবে? ওটা কি জয়েন করে দেবে না ধাত্রটা? সেটা বলা হচ্ছে যে এই ধাপে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলোর ক্রোমাটিডের মাঝখানে কতগুলো ধাত্র জমা হয়, যার কারণে ক্রোমোজোমগুলোকে আর পৃথক ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। এরকম এখানেও হয়। তাহলে আবার বলি, ডায়াগনোসিস প্রসেস 1-এর পঞ্চম ধাপ এবং শেষ ধাপ। এই পর্যায়ে ক্রোমোজোম থেকে পানি অপসারিত হয়, ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো এবং মোটা হয়, তাই না? এই পর্যায়ে প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। একসময় বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলোর ক্রোমাটিডের মাঝখানে কি জমা হয়? ধাত্র জমা হয়, ম্যাট্রিক্স জমা হয়, যার কারণে ক্রোমোজোমগুলোকে পৃথক ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। পৃথক ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। কথা কি বুঝছিস? এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ অংশ থেকে পরিধির দিকে আসে। না না, ক্রোমোজোম না, বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট গুলো কি হবে? কেন্দ্র থেকে কোদিকে যাবে? পরিধির দিকে। কিছু আসবে এই পরিধির দিকে, কিছু যাবে ওই পরিধির দিকে। কোন মাথায় কয়টা যাবে অতটা হিসাব কিছু নাই, তবে তারা দুই প্রান্তের দিকে কি হয়ে যাবে? বিন্যস্ত হয়ে যাবে। দুই মেরুর দিকে, কেন্দ্র থেকে কেন্দ্রটাকে ফাঁকা করে দেবে, যে এরা আসবে এই মেরুর দিকে, এরা যাবে কিছু এই মেরুর দিকে। একবারে সবগুলো যে মেরুতে যাবে আমটা নেয়, মোটামুটি মাঝখানে অংশটা কিন্তু ফাঁকা করে দেবে। এটা কি চারপাশে ছড়ায় পড়বে? না না, মানে মাঝখানটা ফাঁকা, তার চারপাশ দিয়ে। আসলে কথা হচ্ছে কি, কেন্দ্রস্থ থেকে পরিধির দিকে বলছে, সেদিকে সব দিকে যেতে পারবে, কেন্দ্রস্থ অংশটা ফাঁকা করে দেবে। কেন ফাঁকা করে দিচ্ছে? পরের ধাপে স্পিন্ডল তন্তু তৈরি হবে, যে সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুর সাথে সাথে যুক্ত হয়ে যাবে। কথা কি বুঝতে পারছে? পরের ধাপ আছে, অর্থাৎ মেটাফেজ 1, আমরা সেখানে যাবে। এই উপপর্যায়ের শেষের দিকে কে যেন আমাকে ডাকলো কোথায়? এই ডায়াগনোসিসের শেষ পর্যায়ে নিউক্লিওলাস, দেখ আকুল দেইনি আমি, দিয়েছি কি, এবং শেষ পর্যায়ে নিউক্লিয়ার আবরণীটাও পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। আমার পুরো গল্প শেষ, ডায়াগনোসিস সাজাই। তাহলে এখানে একটা কথা, এখানে কি বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো পরস্পরের কাছ থেকে কি বিচ্ছিন্ন হয়ে যাবে? বিচ্ছিন্ন কিন্তু হয়নি। প্রান্তীয়করণ তবে শেষ পর্যায়ে প্রান্তীয়করণ, পরের ধাপে দেখবে যায় মুক্ত হয়ে গেছে। আমরা সাজাচ্ছি ডায়াগনোসিস। ডায়াগনোসিস উপপর্যায়, ডায়াগনোসিস প্রসেস 1-এর শেষ উপপর্যায়, পঞ্চম ধাপ। আর এখানে ক্রোমোজোম থেকে পানি অপসারিত হয়, ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে আরো খাটো এবং মোটা হয়, রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা বেড়ে যায়। এ সময় প্রান্তীয়করণ তখনও চলতে থাকে, কিন্তু বাইভ্যালেন্ট ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোর মাঝখানে কি জমা হয়? ধাত্র জমা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিস্টার ক্রোমাটিডের মাঝখানে, প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোর মাঝখানে, প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝখানে ধাত্র জমা হয়। যেহেতু প্রান্তীয়করণ তখনও চলতেছে, ওরা তো বিচ্ছিন্ন হয় নাই।
বুঝিস নাই? এখন কিন্তু এরকম হয়ে আছে, কিন্তু এই দেখ এরকম হয়ে আছে না, এই ক্রোমাটিডের মাঝখানে ধাত্র জমা হলো, এইটা ধাত্র জমা হয়ে গেল, কিন্তু কাজমার মাঝখানে আছে বলে এই ঘটনাটা কি বুঝছে? তাহলে জমা হচ্ছে কোন কোন জায়গায়? এই জায়গায় জমা হচ্ছে আর এই জায়গায় ধাত্র জমা আছে, আর মাঝখানে কি কাজমাটা আছে না? কাজমা করে রইল। হ্যাঁ দেখ, তাহলে বলবো এভাবে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝখানে কি জমা হয়? যার কারণে ক্রোমোজোম গুলাকে আর পৃথক ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না, তাই না? এই সময় ক্রোমোজোম মানে বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ অংশ থেকে পরিধির দিকে চলে আসে, আর এই উপপর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস নিউক্লিয়ার আবরণী বিলুপ্ত পারবেন। ওকে, লক্ষ্য করি আসলে যদিও বিলুপ্ত হয়, যখনই শেষ হয় তখন কিন্তু প্রোমেটাফেজ, আসলে প্রোমেটাফেজে যায় কিন্তু প্রোমেটাফেজে যায় কিন্তু শেষ হয়ে যেত। এখানে যেহেতু প্রোমেটাফেজ নাই, তাহলে কি আমরা এখানেই আমরা শেষ করে দেবো না এটা? ওই জন্য আমরা এখানে শেষ করতেছি। রেডি? আচ্ছা দেখ বাপ, একটা কথা, এটা ক্রোমোজোম ছিল না, এখানে এরকম ক্রোমাটিক ছিল না, এটা নন শিফটার ক্রোমাটিকের মাঝখানে এটা কাজমা ছিল না। যদি এটা এরকম হয়ে যায় তাহলে দেখ এই দুটা ক্রোমাটিক ফাঁকা আছে, এই দুই ক্রোমাটিকের মাঝখানে দেখ, দেখ ছবিতে দেখ আছে না, আছে না? এই দুটা ক্রোমাটিকের মাঝখানে ধাত্র জমা হবে, বুঝছিস কি? ওকে, আমার দিকে টাকা, আমি ডায়াকাইনেসিসটা লাস্ট এবং এটাই শেষবার হয়েছে, এবং মুক্ত জীবনও আমার পড়া দেয় নাই, দিছিল এবারে কলেজ আসার পর পড়া দিয়েছিল, নিজে কনফিউজ, এবং অনেকে আছে নিজে থেকে আমাকে একদিনও দাঁড়ান নেই পড়া দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তখন তো আর লুক থাকবে না, তখন কি লুক থাকবে? তখন তো লুক থাকবে না। রেডি? প্রথম অবস্থায় থাকলে পরে আস্তে আস্তে তারা সরে যাবে। আমাদেরকে দেখা ডায়াগনোসিস, ডায়াগনোসিস প্রোফেজ 1, তাই না? এর শেষ উপপর্যায়, এই উপপর্যায়ে ক্রোমোজোম থেকে পানি অপসারিত হয় এবং ক্রোমোজোম গুলা সংকুচিত হয়ে খাটো এবং রঞ্জক ধারণ ক্ষমতা এলে কত তার পাপ হওয়া নাই। এই উপপর্যায়ে প্রান্তীয়করণ তখনও চলতে থাকে, তাই না কথাটা? কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝখানে জমা হয়, ফলে আর ক্রোমোজোম গুলাকে আর পৃথক ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝখানে ধাত্র জমা হয়, ফলে ক্রোমোজোম গুলাকে আর পৃথক ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। বুঝলেন এই কথাটা? এই উপপর্যায়ে বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ অঞ্চল থেকে পরিধির দিকে চলে আসে। এই উপপর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস নিউক্লিয়ার আবরণী বিলুপ্ত হয়। বলেন জন গেলে আমি নিজে জানি বাচ্চা তো ছোট ভাই নেই বড় ভাই তোমার থেকে সাইজ দেবো কি বললো জানো আমার শুনেছি না আমার সমস্যা বলতেই পারো ওই জন্য তো জানো কত দাম করি আমি শুনেছি ভাই খুব অঙ্ক টিচার দিচ্ছে আমি বলি স্যার বলো আমি বললে সারা ডায়াগনোসিস প্রোফেস পর্যায়ের সর্বশেষ প্রোফেজ 1 এর সর্বশেষ ধাপ। এই ধাপেও জল বিয়োজন ঘটতে থাকে, ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো মোটা হতে থাকে এবং স্পষ্ট হতে থাকে, রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি হতে থাকে। ডায়াগনোসিস এই পর্যায়েও প্রান্তীয়করণ চলতে থাকে,
প্রান্তীয়করণ চলতে থাকে এবং ক্রোমাটিডগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থানে ম্যাট্রিক্স দাত্র জমা হয়, ফলে ক্রোমাটিডগুলোকে আর পৃথকভাবে বোঝা যায় না। এ সময় সেন্ট্রোমিয়ারগুলো বায়োভ্যালেন্টগুলো পরিধির দিকে যেতে থাকে এবং এই ধাপে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। স্বাভাবিক অবস্থা 180 ডিগ্রি কেন না? বাবা আলহামদুলিল্লাহ, তাহলে গুড বাই প্রোফেজ এক, তাই না বাবা? এরপরে মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক, আরো 3টা। এই 3টা আমরা আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ, এবং তাহলে অধ্যায় ঝামেলা শেষ। বাবা তবে একটা কথা, বাসায় কিন্তু জোর দে, তোরা লক্ষ্য কর গতদিন যারা পরীক্ষা দিয়েছিস। তবে হ্যাঁ, এই পর্যন্ত যে 3টা ব্যাচে পরীক্ষা নিয়েছি তার মধ্যে সেরা নাম্বারটা এই ব্যাচে আমার আছে, 24 নাম্বার আছে আমার এই ব্যাচে। লোয়েস্টের কথা আমি সেটা মাথায় রাখিনি, ওটা রাখিনি, কিন্তু আনুপাতিক হারে ভালো করার হার কিন্তু এই ব্যাচে কম, এটা সত্য। মানে ওখানে হাইস্ট নাম্বার 24 কেউ পায় নাই, অ্যাভারেজে নাম্বার বেশির হারটা ওদিকে বেশি। এখানে বলবেন যে আমার এই ছাত্র এই পেয়েছে, আর আমাদের এখানে বলবেন যে আমাদের আনুপাতিক। না 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 না, যেটা সত্য বা যেটা সত্য আমি স্বীকার করছি, কিন্তু না আমি তো বলতে পারতাম যে ওখানে 24 মেলা আছে, 25 বলতাম না, মিথ্যা কথা বলে পাপ বাড়ে আমার লাভ আছে কিছু। আর এটা সত্য, অ্যাভারেজ নাম্বার বেশির দিক হার হলো ওদের বেশি, সুতরাং আমাদের আরো সিরিয়াস হতে পারে। অনেকগুলো ছাত্র আমার পরীক্ষায় দেয় না, সেখানে মেয়েদের ওখানে পরীক্ষা দেওয়ার হারটা বেশি এটা, এবং এক্ষেত্রে আমি চুল পরিমাণে মিথ্যা বলছি না, কথা বুঝছো? এই অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আরেকটা কথা, এই অধ্যায়টা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলাম, আমরা শেষ পর্যায়ে আসলাম না, সুতরাং পরীক্ষা বাসায় একটু প্রিপারেশন নেন মাইক্রোসিসের ধাপগুলা। এদিকে মিউজিক্সের যে অংশটুকু আমি পড়াইছি, আমি শুরু করছি মেটাফেজ এক। মাথায় কিন্তু শেষ করা দেখ, পৃষ্ঠা উল্টা পরে হ্যাঁ, আমরা শুরু করছি মেটাফেজ এক। একটু বলে দেখাতো সবাই, এই ছেলেরা বলে দেখাম, লক্ষ্য কর, এই যে কেউ শোনে না। আমি যদি এই বাইভ্যালেন্টটাকে একটু ঘুরে দিই, বোঝে কাকে? দেখতো আমি বাইভ্যালেন্টের ক্রোমাটিড এই পাশে দিয়েছিলাম, আমার সুবিধাজনক ভাবে আমি সাজিয়ে দিলাম এই পাশে, প্রান্তের দিকে তো আসতেই হলো, কয়া দিচ্ছি নাকি ক্রোমাটিড এই পাশে থাকবে, জাস্ট পরিধির দিকে চলে আসছে। মেটাফেজ একে বলতো স্পিন্ডল যন্ত্র থাকবে কিনা? থাকবে। মেটাফেজ থাকলেই তো সেটিতে তৈরি হয়ে যেত, সুতরাং মেটাফেজে স্পিন্ডল যন্ত্র থাকবে। এক্ষেত্রে বল বল নিউক্লিয়ার এনভেলপটা, হ্যাঁ এটা বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে গেছে, তাহলে আমি বিলুপ্ত হয়ে দেখাচ্ছি। দেখছি তোদের মতো দেখি একটা দেখলা দেখছিস, এবার এই দেখ একটা ক্রোমাটিড তন্তুর সাথে, মানে সরি স্পিন্ডল তন্তুর সাথে কি একটা সেন্টিমিটার অবস্থা আছে না? আচ্ছা এই যে একটা দিয়ে বুঝে, এভাবে যতগুলো বাইভ্যালেন্ট থাকবে প্রত্যেকটা বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ার গুলা আকর্ষণ তন্তুর সাথে সংযুক্ত অবস্থায় থাকবে, বুঝিস নাই বাবা? দেখতো এই সময় আমরা কিন্তু আগের মেটাফেজে বলছিলাম, হ্যাঁ প্রত্যেকটা বাইভ্যালেন্টের সেন্টিমিটার গুলো আকর্ষণ তন্তুর সাথে যুক্ত থাকবে, তবে সকল স্পিন্ডল তন্তুর সাথে সেন্টিমিটার থাকবে না, থাকবে কি? ওই যে 19 বলছিলাম সকল আকর্ষণ তন্তু স্পিন্ডল তন্তু, সকল স্পিন্ডল তন্তু আকর্ষণ তন্তু। তোরা তো কত সুন্দর গোসল করিয়া খাওয়া দাওয়া করে যাচ্ছিস, আমার গাওয়া দেখলে পানি যায় নাই, মুখ দেখে বুঝতেছিস না? কলেজ থেকে আসি ডাইরেক্ট আসছি, হ্যাঁ না যাওয়া ক্লাস হচ্ছে না, জুমি ক্লাস নিচ্ছে, কিন্তু যা থাকা লাগতেছে দুটা বলবো। হ্যাঁ এই লাইফটা ভালো, টাকা আছে কিন্তু রিল্যাক্স নাই,
লাইনটাই বলে, লাইভে যদি বলছে আসলে লাইনটা বলে না এটাকে। হ্যাঁ দেখো বাপ, হ্যাঁ আমার দিকে যেহেতু শোনে না হে, ইয়েস স্যার। যেহেতু ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ আছে, তো বিকর্ষণ থাকার কারণে যেহেতু সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার গুলো লাগানো আছে, সো এই সেন্ট্রোমিয়ারটা এদিকে, এই সেন্ট্রোমিয়ার এদিকে যদি যায়, তাহলে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম তার নিজ নিজ মেরুর দিকে অগ্রসর হবে না, মানে যাইতে চাবে কিনা, যেহেতু বিকর্ষণ বল কাজ করতেছে, যাইতে চাবে না। কিন্তু তার মাঝখানে কিন্তু লুপ আছে, সবসময় লুপ থাকবে, যাইতে যাইতে একসময় প্রান্তিকরণ শেষ হয়ে যাবে, এই মেটাফেজ একে আসিয়া তারা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তালাক দিয়ে দিল। এ দেখ কি স্বার্থপর। এ বাবা, এ দেখ তো তারা কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু বিচ্ছিন্ন হলে হবে কি, এই সময় দেখো একটা কথা, এ বাবা বিচ্ছিন্ন হলে হবে কি, এরা তো এখনো তো গতিময়তা লাভ করেনি, এরা করছে কি অ্যানাফেজে যা আসেন গতিময় হবে। তাই তো এই ধাপে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল থেকে সমদূরে অবস্থান করে। বাইভ্যালেন্টের দুটো ক্রোমোজোম ছিল, যখন তারা কার্যকরণ চূড়ান্ত হয়ে গেল, বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটো পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এটা কি বিষুবীয় অঞ্চল ছিল না? এই বিষুবীয় অঞ্চল থেকে এটা থাকবে তার এমেরুর দিকে, এটা থাকবে এমেরুর দিকে, মাঝখান থেকে সমান দূরত্ব অবস্থান থাকে। বুঝছিস কি? প্রতিটা বাইভ্যালেন্ট কি মানে একটা আকর্ষণ তন্তুর সাথে যুক্ত থাকবে? প্রত্যেকটা বাইভ্যালেন্টে ক্রোমোজোম আছে দুটো ক্রোমোজোম আছে, আকর্ষণ তন্তু এবং আকর্ষণ তন্তু স্পিন্ডল তন্তু টোটালি একটা, কিন্তু মাঝখানে সেন্ট্রোমিয়ার যেহেতু আলাদা আলাদা ক্রোমোজোমে, তাই এমনটা হবে না যে এটা একটা সেন্ট্রোমিয়ার মাঝখানে এটাও যুক্ত থাকবে, এমনটা হবে না। এই পাশের স্পিন্ডল তন্তুটা এই সেন্ট্রোমিয়ারের সাথে শেষ হবে, এই পাশের স্পিন্ডল তন্তুটা এই সেন্ট্রোমিয়ারের সাথে শেষ হবে। আপেক্ষিক অনুযায়ী পুরো এটা মিলে একটা স্পিন্ডল তন্তু। যদি স্যার 180 ডিগ্রি হয় তখন কি থাকবে? 180 ডিগ্রি যখন থাকবে। আচ্ছা তুই বল না বাদ একটা কথা, আমি এখানে দেখাচ্ছি। স্যার আমি এগুলা হচ্ছে এত ছোট বিষয়, এত বড় কিছু লাগবে। দেখো অনেকটা সরল করার মতো আছে না, এটা ঘুরে সরে গেছে না, দেখো এটা ধরে এটা উল্টে থাকতো, তখন এ পাশের সেন্ট্রোমিয়ারটা এটার সাথে আকর্ষণ তন্তুটা এ পাশের আকর্ষণ এটার সাথে যুক্ত থাকা সম্ভব হবে কিনা? হবে না, অবশ্যই হবে। আর এক পর্যায়ে প্রান্তিকরণ থাকবে না, এটা বিচ্ছিন্ন হয়ে তো যাবে। যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বিষুবীয় অঞ্চল থেকে সমান দূরত্বে থাকবে। তাহলে 180 ডিগ্রি কত 90 ডিগ্রি তারা বিষুবীয় অঞ্চল থেকে সমান দূরত্বে যাবে। এখন দেখ তাহলে আমরা কি কি কথা বললাম। ও আরেকটা কথা যেটা বলতেছিলাম, এটা সব মাস্তিষ্কের কাছে, এই যে স্বাভাবিক যে মাইটোসিসের যে মেটাফেজ, এই মেটাফেজের শেষের দিকে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভাজন হচ্ছিল, মনে আছে? এখানে কি বিভাজন হয়েছে? তাহলে বিভাজন হয়নি, তার মানে ক্রোমোজোম ছিল 46টা, তার মধ্যে 23টা এই মেরু এই বিষুবীয় অঞ্চল থেকে এই পাশে থাকবে 23টা, এই পাশে থাকবে 23টা। তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে, হ্যাপ্লয়েড সংখ্যা হয়ে যাবে না, যেহেতু সেন্ট্রোমিয়ারে ভাগ হয় না। তাহলে প্রথম থেকে মেটাফেজ 1 বলতেছি, বলবো মেটাফেজ 1 উপপর্যায়ে, পর্যায়ে মেটাফেজ 1 ধাপে বাইভ্যালেন্ট এর ক্রোমোজোম গুলো যখন নিউক্লিয়াস থেকে পরিধির দিকে আসে, তখন বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি হয়, আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়, তাই না? এই সময় প্রান্তীয়করণের সমাপ্তি ঘটায় বাইভ্যালেন্ট ক্রোমোজোম দুটি পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তারা বিষুবীয় অঞ্চল থেকে সমান দূরত্বে নিজ নিজ মেরুর দিকে সমান দূরত্বে অবস্থান করে। এ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে কোনো বিভাজন হয় না। আবার বলি কথাটা, মেটাফেজ 1 ধাপে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো যখন নিউক্লিয়াসের পরিধিতে আসে, তখন বাইভ্যালেন্টের প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। হ্যাঁ, সেটাই ওখান থেকে শুরু করলাম, যে অথবা তুই যদি বলা পাপ মনে করিস তাহলে বল একবারে। মেটাফেজ 1-এ বাইভ্যালেন্ট ক্রোমোজোমের প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার
আকর্ষণ তন্তুর সাথে যুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, আকর্ষণ তন্তু কিন্তু স্পিন্ডল যন্ত্রেরই হবে বাপ। ওটা যদি পুরো মেটাফেজ থাকে তখন বলতাম, কথা বলছিস, কিন্তু আসলে হয়ে যায় প্রোফেজের শেষের দিকে এটা করবে। আর বললেও যে কোনো সমস্যা হবে, যেহেতু এখানে পুরো মেটাফেজ নাই তাই প্রথমে বলা যাবে না কথাটা, অবশ্যই বলা যাবে। এখানে যদি পুরো মেটাফেজ নাই তাহলে তো মেটাফেজ একের শুরুতেই কাজটা হবে। আমরা বলবো মেটাফেজ এক ধাপে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এই স্পিন্ডল যন্ত্রের আকর্ষণ তন্তুর সাথে যুক্ত থাকে, তাই না? এই ধাপে প্রান্তীয়করণের সমাপ্তি হওয়ায় বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো পরস্পরের কাছ থেকে বিচ্যুত হয় এবং তারা বিষুবীয় অঞ্চল থেকে সমান দূরত্বে অবস্থান করে, তাই না? তাহলে নিজ নিজ মেরুর দিকে বিষুবীয় অঞ্চল থেকে সমান দূরত্বে অবস্থান করে। এই ধাপের শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন ঘটে না। পারবো না? সেন্ট্রোমিয়ারে কি বিভাজন হবে? আমি সেটাই বলেছি। কিবা বলো একজন, দেখি কেউ পায় নাকি? তারা বলছে তারা আবার দিয়ে বলো বলো দেখো। হ্যাঁ স্যার, শেষ হয়ে গেছে। আসতে এই সাইডটা আমি পাচ্ছি না তোর কাছ থেকে। হ্যাঁ, পাচ্ছেন আবার? শুরু করো শুরু করো। এ পর্যায়ে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম আকর্ষণ তন্তুর সাথে যুক্ত সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। এ সময় প্রান্তীয়করণের সমাপ্তি ঘটে এবং বাইভ্যালেন্ট থেকে প্রতিটি ক্রোমোজোম পৃথক হয়ে নিজ নিজ মেরুর দিকে বিষুবীয় অঞ্চল থেকে সমান দূরত্বে অবস্থান করে। সুন্দর হয়েছে এই কথাটা আমার। এ পর্যায়ে সেই দিকে সেন্ট্রোমিয়ার এবং বিভাজন হয়। ঠিক আছে না? আর একজন বল দেখি। নাই, এই বলো। সারাদিন চিলে দিলে পাওয়া শুরু করবে না, কেউ পাবি না। বল না, একটু সাহস করে বল। না, তুই তো বলছিস। তোমার না নতুন মুখ চাচ্ছি আমি, তুই কর। না না কর, আচ্ছা ওটাই দেখি। মানুষ কবে তুই তার সাহস দেখতেছিস, তোর সাহস দেখে গেছে। হ্যাঁ বল। পর্যায়ে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয় এবং আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়। তারপরে এবারে প্রান্তীয়করণের সমাপ্তি হওয়ার কারণে বাইভ্যালেন্টগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিষুবীয় অঞ্চলে সমান দূরত্বে অবস্থান করে এবং এ পর্যায়ে সেন্টিমিটার বিভাজন থাকে। পারবো না এখন? হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলছে। যেহেতু মেটাফেজ, তাহলে অবশ্যই আমরা এই খরচ কথাটা বলতে পারি। এখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক অবশ্যই বলা যায়। বাবা এখন অ্যানাফেজ, আমরা দেখি সর্বাধিকই করে আসছি। আবার বল। সর্বাধিক আরো বলছি, খালি এখন আরো আরো করে যাচ্ছে। আরো বলছি না? হ্যাঁ না, এরপরে যার মোটা হওয়ার সুযোগ নেই। আমাদেরকে অ্যানাফেজ এক না, আসলে না খেলবো না। আচ্ছা বাবা, একটা কাজ করা যায় না? ওরা না 5টা মিনিট, মানে আগের কাজটা শুরু করতে 10 মিনিট পরে শুরু করি। কলেজ থেকে আস্তে আস্তে ওরা 2টার সময় বের হই, আস্তে আস্তে 8-10 মিনিট চলে যায়। ওরে 10-এ শুরু করি, তোরা 5টা মিনিট পরে আসিস। 3:05 শাস্ত্রা আগে আসি, সেটাতে বাইরে ওই জন্য 5-এ আসবি। 8-9 মিনিট আমার দেরি খাই, চিন্তা করেন না। আমরা ঢোকার পর আমি ফ্যান লাইট দিয়ে তাহলে 5 মিনিট পরে আসবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা বলছি অ্যানাফেজ 1। এবার আমাদেরকে টাকা অ্যানাফেজ 1-এ এই লক্ষ্য করতো এই পাশে এই মেরুর দিকে কয়টা ক্রোমোজোম আছে? 23টা। এই মেরুর দিকে আছে 23টা। অ্যানাফেজ 1-এ এই ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ বল, তাহলে বিকর্ষণ চলছে, বিকর্ষণের কারণে বিচ্ছিন্ন হয়ে গেল, আরো চলতেছে না কেন? এবং আকর্ষণ তন্তুগুলো সংকুচিত হয়, যার কারণে এই ক্রোমোজোমগুলো, আমি কি অপত্য ক্রোমোজোম বলতে পারি? না না, অপত্য বলতে পারি না বাবা, যেহেতু সেন্ট্রোমিয়ার ভাগ ভাগ করে ক্রোমোজোম জন্ম হয় না। আমরা বলবো অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ বল এবং আকর্ষণ তন্তুর সংকোচনের কারণে এই ক্রোমোজোমগুলো কোন দিকে যেতে থাকে? মেরুর দিকে অগ্রসর হয়। এই প্যানেলে এভাবে যেতে থাকে, নিজ নিজ মেরুর দিকে অগ্রসর হয়। 4টা করে থাকবে না স্যার? তখন 4টা করে, হ্যাঁ 4টা করে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই।
যেহেতু ভাগ হয়নি অবশ্যই বাও নিজ নিজ মেরুর দিকে অগ্রসর হবে। এই মেরুর দিকে কয়টা যাচ্ছে বারবার শিখেছি? এই মেরুর দিকে 23টা। কথা কি বুঝছি? নিজ নিজ মেরুর দিকে অগ্রসর হয় তখন সেন্ট্রোমিয়ার অগ্রগামী, ক্রোমাটিড গুলো অনুগামী থাকে। এই অবস্থায় এদেরকে দেখতে ভি হ্যাঁ। যখন এই অপত্য ক্রোমোজোম গুলো দুই বিপরীত মেরুতে যে পৌঁছে তখন অ্যানাফেজ 1-এর সমাপ্তি ঘটে। আর যার কারণে প্রত্যেকটা মেরুতে 23টি করে ক্রোমোজোম থাকে বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এই কথাটা বেশি করে বলবি। ভুলে গেছো আমরা বলবো আবার কথাটাকে বলছি। অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1-এ ক্রোমোজোম গুলোর মধ্যে বিকর্ষণ বল এবং আকর্ষণ তন্তুর সংকোচনের কারণে এই ক্রোমোজোম গুলো তার নিজ নিজ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী, ক্রোমাটিড গুলো অনুগামী থাকে। এই ক্রোমোজোম গুলো যখন দুই বিপরীত, যার ফলে এদেরকে দেখতে VLGI। এই ক্রোমোজোম গুলো যখন দুই বিপরীত মেরুতে গিয়ে পৌঁছায় তখন অ্যানাফেজ 1-এর সমাপ্তি ঘটে। এই অবস্থায় প্রত্যেকটা মেরুতে এই 23টি করে বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আমরা কি পারবো? এখন টেলোফেজ শেষে আমরা বলবো যে ক্রোমোজোম গুলো দুই বিপরীতে পৌঁছার সঙ্গে সঙ্গে টেলোফেজ 1-এর সূচনা হয়। এই সময় ক্রোমোজোম গুলো পানি শোষণ করে সরু আর লম্বা হয় এবং নিউক্লিয়ার রেটিকুলামে পরিণত হয় বা ক্রোমাটিন জালিকায় পরিণত হয়, যাদের ঘিরে কি হয় আবরণে গঠিত হয় আর স্যাপ ক্রোমোজোম থেকে নিউক্লিওলাসের আবির্ভাব হয়। ফলে পুরো টেলোফেজ, যার ফলে দুই প্রান্তে দুটা অপত্য নিউক্লিয়াস পাওয়া যায় এবং টেলোফেজ 1-এর সমাপ্তি। হ্যাঁ, স্পষ্ট দেখা যাবে না, শুরু হয়ে যাবে যে শোন এটা কি হচ্ছে? আরো একবার বাবা, খালি কি করতে হয় তাকে তো বলা হয় না। এগুলো তো প্রোটিন দিয়ে খালি আমরা বলবো ক্রোমোজোম দিয়ে। এরপরে কি সাইটোকাইনেসিস একটা হবে না? তোরা এর আগে জিজ্ঞেস করছিলেন না সাইটোকাইনেসিস কোন হয়? আমি বলছি না, পরে ব্যাখ্যার সময় দেখাবো। এখানে আসি কিন্তু সাইটোকাইনেসিস হবে, এটাকে বলে সাইটোকাইনেসিস 1। এটার মাঝখানে একবার সাইটোকাইনেসিস হবে, তারপরে মেসিস 2 এ যায় আবার সাইটোকাইনেসিস। আমরা তাহলে সাজাই টেলোফেজ 1 বলবো। ক্রোমোজোম গুলো দুই মেরুতে পৌঁছার সঙ্গে সঙ্গেই টেলোফেজ 1-এর সূচনা হয়। এ সময় ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়ার আবরণীর সৃষ্টি হয়। তাই না রে? ভুল হচ্ছে। ক্রোমোজোম গুলো এভাবে শুরুতে ক্রোমোজোম গুলো পানি শোষণ করে সরু আর লম্বা হয় এবং ক্রোমোজোম গুলো কুণ্ডলিত হয়ে ক্রোমাটিন জালিকায় পরিণত হয়। ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়ার আবরণীর সৃষ্টি হয়। তার ভেতরে একটি করে স্যাট ক্রোমোজোম থেকে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। পারবো না কথাটা? স্যাট ক্রোমোজোমের গৌণ গুঞ্জন থেকে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এ ধাপে স্পিনোজ যন্ত্র সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, ফলে দুই প্রান্তে দুটা নিউক্লিয়াস পাওয়া যায় এবং টেলোফেজ 1 তথা মেসিস 1-এরও কিন্তু সমাপ্তি ঘটে গেল। তাই না কথাটা? আর মেইনলি টেলোফেজ 1 আমরা বলবো, কেন সাইটোকাইনেসিসের জন্য হয় নাই। টেলোফেজ 1-এর সমাপ্তি ঘটে পারবে কি? তারপরে সাইটোকাইনেসিস 1 আর কি হবে? সাইটোকাইনেসিস দিয়ে। আসসালামু আলাইকুম, পরের দিন বাকি আলোচনা।